এটাকে তিনি হঠাৎ ছবিটা লুকিয়ে ফেললেন। কেউ না, কিন্তু আমি বুঝলাম তিনি কিছু লুকাচ্ছেন। ঠিক তখনই কাদের সাহেব নিচু গলায় বললেন, ওই মানুষটা আপনার বাবা। ঘর নিস্তব্ধ হয়ে গেল। নাইলা আপা চিৎকার করে উঠলেন, চুপ! কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। আমার বাবা, যে মানুষটাকে আমি শুধু জেলের কয়েদি ভাবতাম, তার ছবি এতদিন দাদির কাছে ছিল। নাইলাপা হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কিছুই জানো না রাহাত। তোমার বাবার কারণে এই পরিবারের জীবন শেষ হয়ে গিয়েছিল। আমি ধীরে বললাম, কি করেছিলেন উনি? নাইলাপার চোখে ঘৃণা, খুন। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি দেয়ালে হাত রেখে দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল পুরো ঘরটা ঘুরছে। খুন শব্দটা মুখ দিয়ে বের হলেও নিজের কানেই বিশ্বাস হচ্ছিল না। নাইলা আপা ঠান্ডা গলায় বললেন, হ্যাঁ, তোমার বাবা একটা মানুষকে মেরে জেলে গিয়েছিল। আমি কাদের সাহেবের দিকে তাকালাম। তিনি চুপ। মানে, কথাটা সত্যি? আমার বুকের ভেতর ঘৃণা, ভয় আর রাগ একসাথে জমতে লাগলো। আমি ছোটবেলা থেকে শুনেছি বাবা খারাপ মানুষ ছিল, কিন্তু খুনি? নাইলাপা এবার এগিয়ে এলেন। এখন বুঝছো কেন খালা তোমাকে নিজের পরিচয় দেয়নি? আমি কিছু বলতে পারলাম না। পুলিশও অস্বস্তিতে দাঁড়িয়ে আছে। হঠাৎ কাদের সাহেব ধীরে বললেন, পুরো সত্যিটা বলেন নাইলা। নাইলাপা চোখ রাঙালেন। মানে, আপনি জানেন ঘটনাটা আত্মরক্ষার ছিল। ঘরটা আবার চুপ হয়ে গেল। আমি তাকিয়ে রইলাম। কাদের সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। রাহাতের বাবা খারাপ ছিলেন, ঠিক। মারামারি করতেন, রাগে মানুষ ছিলেন। কিন্তু যাকে মেরেছিলেন সে আগে ছুরি নিয়ে হামলা করেছিল। নাইলাপা ঠোঁট কামড়ে রইলেন। কোর্ট কি বলেছিল জানেন? কাদের সাহেব বললেন, প্রমাণের অভাবে পুরো সত্যি বের হয়নি, তাই শাস্তি হয়। আমার মাথা ঝাপসা হয়ে যাচ্ছিল। মানে, বাবা পুরোপুরি দোষীও ছিলেন না? আমি ধীরে বসে পড়লাম। এতদিনে সব বিশ্বাস ভেঙে যাচ্ছে। ঠিক তখনই নাইলাপা হঠাৎই বললেন, যাই হোক, ওই রক্ত তোমার শরীরেও আছে। কথাটা ছুরির মতো বিঁধল। আমি মাথা তুলে তাকালাম। তিনি তার ছেলের হাসি দিয়ে বললেন, খালাও এই ভয়টাই পেতেন, একদিন তুমিও তোমার বাবার মতো হবে। আমার ভেতরে হঠাৎ আগুন জ্বলে উঠল। থামেন! ঘরের সবাই চুপ হয়ে গেল। আমি ধীরে দাঁড়িয়ে বললাম, আমি গরিব হতে পারি, এতিমখানায় বড় হয়েছি, কিন্তু আমি কোনোদিন কারো ক্ষতি করিনি। নাইলাপা কিছু বললেন না। আমি বুকের ভেতর জমি থাকা কষ্ট নিয়ে বললাম, আর একটা কথা শুনে রাখেন, দাদি যদি আমাকে কিছু নাও দিয়ে যেতেন, তবু আমি তারই দেখতাম, কারণ উনি আমাকে মানুষ মনে করতেন। আমার গলা কেঁপে উঠল। আপনারা তো কখনোই মানুষই মনে করেননি। ঘর নিস্তব্ধ। কাদের সাহেবের চোখ ভিজে উঠেছে। পুলিশের একজন নিচু গলায় বলল, ম্যাডাম, এখানে তো ছুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি। নাইলাপার মুখ শক্ত হয়ে গেল। তিনি কিছু না বলে বের হয়ে গেলেন। পুলিশও চলে গেল। ঘরে শুধু আমি আর কাদের সাহেব। আমি ক্লান্ত গলায় বললাম, দাদি কি সত্যি আমাকে ভয় পেতেন? কাদের সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন, না, উনি ভয় পেতেন সমাজকে। আমি মাথা তুললাম। তিনি ধীরেই বললেন, আর উনি জানতেন সবচেয়ে বড় সম্পদ টাকা না, সত্যিটা জানার অধিকার। এরপর তিনি ডায়েরির শেষ পাতাটা খুলে আমার হাতে দিলেন। সেখানে দাদির শেষ লেখা, রাহাত, যদি পারিস আমাকে মাফ করে দিস। আর একটা কাজ করিস, তোর বাবাকে একবার দেখিয়ে আসিস, সে এখনো বেঁচে আছে। আমার বুক কেঁপে উঠল। বাবা এখনো বেঁচে আছেন? সারা রাত ঘুমাতে পারলাম না। বারবার দাদির শেষ কথাটা মাথায় ঘুরছিল। তোর বাবাকে একবার দেখে আসিস, যে মানুষটার জন্য আমি সারা জীবন লজ্জা পেয়েছি, যাকে কখনো দেখিনি, তিনি বেঁচে আছেন। ভোরে কাদের সাহেব একটা ঠিকানা দিলেন। কেরানীগঞ্জের পাশে ছোট্ট একটা মেসে থাকেন। জেল থেকে বের হওয়ার পর আর কোথাও যাননি। আমি চুপচাপ রওনা দিলাম। বুড়িগঙ্গার উপরে সকালের কুয়াশা, লঞ্চের হর্ন, বাতাসে নদীর গন্ধ। মনে হচ্ছিল আমি অন্য কারো জীবনে হাঁটছি। ঠিকানাটা ছিল পুরনো একটি তিনতলা বাড়ি, নিচে গ্যারেজ, ওপরে ভাঙাচোরা মেস। দরজায় নক করতেই ভেতর থেকে কাশি শোনা গেল। একজন শুকনো ক্লান্ত মানুষ দরজা খুললেন। চুল প্রায় সাদা, চোখ বসে গেছে, কিন্তু চোখ দুটো আমার মতো। লোকটা কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর ঠোঁট কাঁপল, রাহাত। আমার বুক ধক করে উঠল। তিনি আমার নাম জানেন।
আমি শক্ত গলায় বললাম, আপনি আমাকে চিনেন? লোকটার চোখ ভিজে গেল। প্রতিদিন চিনেছি। আমি কিছু বললাম না। ঘরের ভেতর একটা খাট, একটা টেবিল আর কিছু ঔষধ। এমন জীবন দেখে আমার রাগটা একটু কেঁপে উঠল। লোকটা ধীরে বসে বললেন, তোর দাদি মারা গেছে, তাই না? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তিনি চোখ বন্ধ করলেন, কয়েক সেকেন্ড চুপ রইলেন। তারপর ফিসফিস করে বললেন, আমি জানতাম এই দিন আসবে। আমি আর চুপ থাকতে পারলাম না। কেন আমাকে ফেলে গিয়েছিলেন? লোকটার মুখ ভেঙে গেল। আমি ফেলে নাই। তাহলে? তিনি কাপা গলায় বললেন, জেলে যাওয়ার পর তোরে নিয়ে সবাই ভয় পেয়ে গিয়েছিল। তোর মা তখন মারা গেছে। আমি কিছুই করতে পারিনি। আমার বুক ভারী হয়ে উঠল। আপনি একটা মানুষ মারছিলেন? লোকটা অনেকক্ষণ চুপ থেকে বললেন, হ্যাঁ। আমি তাকিয়ে রইলাম। তিনি চোখ নামিয়ে বললেন, কিন্তু আমি চাইনি। ওই লোকটা তোর মাকে মারতে আসছিল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। কি? আমি রাগের মাথায় ধাক্কা দিয়েছিলাম। সে পড়ে মাথায় আঘাত পায় আর তারপর মারা যায়। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। লোকটা কাঁদছিলেন। আমি খুনি হতে চাই নাই রাহাত, কিন্তু ওই এক মুহূর্ত আমার জীবন শেষ করে দিছে। আমি বুঝতে পারছিলাম না কি অনুভব করব। ঘৃণা, মায়া, রাগ। হঠাৎ তিনি আলমারির ভেতর থেকে একটা ছোট্ট খেলনা গাড়ি বের করলেন। পুরনো, রং উঠে গেছে। তুই ছোট থাকতে এটা ছাড়া ঘুমাইতিস না। আমার হাত কেঁপে উঠল। আমি খেলনাটা ধরতেই মনে হলো বহু দূরের একটা স্মৃতি হালকা করে মাথায় ভাসছে। একটা গরম বুক, কেউ আমাকে কাঁধে নিয়ে হাঁটছে। আমার চোখ ঝাপসা হয়ে গেল। ঠিক তখনই নিচে হঠাৎ চিৎকার শোনা গেল। ওই বাসায় পুলিশ গেছে। আমি আর বাবা দুজনেই চমকে উঠলাম। নিচে হইচই বাড়তেই বাবা জানালার কাছে গেলেন। তারপর ধীরে ফিরে তাকালেন। মুখটা ফ্যাকাশে। নাইলা? আমার বুক ধক করে উঠল। জানালা দিয়ে উঁকি মেরে দেখি নিচে নাইলা আপা দাঁড়িয়ে, সঙ্গে দুইজন লোক। তাদের চেহারা দেখে পুলিশ মনে হলো না। বাবা ফিসফিস করে বললেন, ওরা ভালো মানুষ না। আমি দাঁত চেপে বললাম, আমার পিছনে এরা কেন লাগছে? বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, কারণ নাইলা জানে খালা আসল সম্পদ তোকে দিয়ে গেছে। আমি হতবাক, কিন্তু সব তো বৃদ্ধাশ্রমে দান করা হয়েছে। বাবা তিক্ত হাসলেন, ওটা শুধু সবার সামনেই দেখানোর জন্য। তিনি খাটের নিচ থেকে একটা পুরনো ফাইল বের করলেন। তোর দাদি অনেক আগে বাড়িটা বিক্রি করে ফেলেছিলেন। টাকা গোপনে আলাদা করে রাখেন। আমার মাথা ঘুরে গেল। মানে? 25 লাখ শুধু শুরু। আমি বাকরুদ্ধ। বাবা ধীরে বললেন, খালা চেয়েছিলেন তুই নতুন জীবন শুরু করিস, ব্যবসা করিস, নিজের ঘর বানাস। ঠিক তখনই দরজায় জোরে ধাক্কা পড়ল। ধাম ধাম ধাম। নাইলা আপার গলা। দরজা খোলো। বাবা আমার দিকে তাকালেন। চোখে ভয় নেই, শুধু ক্লান্তি। রাহাত, একটা কথা মনে রাখিস, মানুষের রক্ত না, কাজ পরিচয় দেয়। আমার বুক কেঁপে উঠল। দরজার ধাক্কা আরও বাড়ছে। হঠাৎ বাবা ফিসফিস করে বললেন, পেছনের সিঁড়ি দিয়ে নাম। না, আপনাকে রেখে যা। এই প্রথম তিনি বাবার মতো শোনালেন। আমি দাঁড়িয়ে রইলাম। তিনি এগিয়ে এসে আমার কাঁধে হাত রাখলেন। সারা জীবন তোকে দূর থেকে দেখছি, আজ প্রথমবার তোরে বাঁচানোর সুযোগ পাইছি। আমার চোখ ভিজে গেল। শেষমেশ আমি পিছনের সিঁড়ি দিয়ে নেমে গেলাম। নিচে নেমে গলির অন্ধকারে দাঁড়িয়ে ওপরে জানালার দিকে তাকিয়ে রইলাম। কয়েক মিনিট পরে চিৎকার শুরু হলো। তারপর সব চুপ। আমি আর ফিরে যাইনি। 2 মাস পরে আমি পুরান ঢাকার ছোট্ট একটা দোকান ভাড়া নিলাম। নাম দিলাম কথা রাখা। চায়ের দোকান। রহিম চাচাকেও সঙ্গে নিয়ে নিলাম। দাদির টাকার একটা অংশ দিয়ে পাশের এতিমখানার বাচ্চাদের জন্য বই আর খাবারের ব্যবস্থা করলাম। আর প্রতি বৃহস্পতিবার সকালে দোকানের এক কোণে একটা চায়ের কাপ রেখে দিই। কেউ ছোঁয় না। ওটা আমি না, দাদির জন্য। কারণ শেষ পর্যন্ত তিনি কথা রেখেছিলেন, আর আমিও। সমাপ্ত। ভালো লাগার মতো আরেকটি গল্প চলার শেষ প্রান্তে। পড়ার অনুরোধ রইল। সেই রাতে ফারিয়া আর সিরাজ আলাদা আলাদা ঘরে ফিরে গেল। সিরাজ ঘরে ঢুকে জানালার পাশে দাঁড়ালো। বাইরে অন্ধকার, ভেতরে আরও অন্ধকার। হঠাৎ তার চোখ পড়ল বিয়ের ছবিটার দিকে। হাসি মুখে দাঁড়িয়ে আছে তারা দুজন। সিরাজ ধীরে ছবিটা হাতে নিল। ফিসফিস করে বলল,
আমি তোমাকে হারাতে পারি না ফারিয়া, আমি কিছুতেই না। অন্যদিকে ফারিয়া বিছানায় শুয়ে আছে, চোখ বন্ধ করলেও ঘুম আসছে না। তার মায়ের গলা শোনা গেল দরজার বাইরে। মা, সিরাজ যদি সত্যি বদলায়, তুই কি আবার চেষ্টা করবি? ফারিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, আম্মু, ভালোবাসা একবার ভাঙলে সেটা আগের মতো হয় না। শুধু অভ্যাস থাকে, বিশ্বাস থাকে না। রাত গভীর হতে লাগল। পরদিন সকালে সিরাজ একটা সিদ্ধান্ত নিল। সে অফিস থেকে ছুটি নিল, ফোন বন্ধ করে দিল, আর সরাসরি ফারিয়াদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। কেউ কিছু বলার আগে সে রাশেদ সাহেবকে বলল, আমি আজ কাজ চাই না, আমি আজ শুধু একটা সম্পর্ক ঠিক করার চেষ্টা করতে চাই। রাশেদ সাহেব কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর ধীরে বললেন, সম্পর্ক কাজ করে না শুধু কথায়, কাজে প্রমাণ করতে হয়। সিরাজ মাথা নাড়ল। সেই দিন থেকে সিরাজ শুরু করল নতুন চেষ্টা। ফারিয়ার ছোট ছোট প্রয়োজনগুলো খেয়াল করা, মাকে সম্মান করা, রাগ না করা, সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা। কিন্তু ফারিয়া দূরেই থাকল। সে দেখছিল, কিন্তু বিশ্বাস করছিল না। একদিন দুপুরে ফারিয়া বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ নিচে চোখ পড়তেই সে থমকে গেল। সিরাজ রোদে দাঁড়িয়ে বাড়ির গেটের বাইরে, হাতে এক বোতল পানি, পাশে কিছু বই। রাফি এসে জিজ্ঞেস করল, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? সিরাজ মৃদু হেসে বলল, আমি চলে যাব না, আমি শুধু সময় চাই। ফারিয়া চোখ সরিয়ে নিল, কিন্তু তার বুকের ভেতর কোথাও একটা নরম টান অনুভব হলো, যেটা সে যতই অস্বীকার করুক পুরোপুরি মুছে ফেলতে পারছিল না। দিনগুলো আস্তে আস্তে এগোতে লাগলো। সিরাজ প্রতিদিনই আসতো, কখনো গেটের বাইরে দাঁড়িয়ে থাকতো, কখনো ছোট ভাই রাফির সঙ্গে কথা বলতো, কখনো রাশেদ সাহেবের সঙ্গে চুপচাপ বসে থাকতো। কিন্তু সবচেয়ে কঠিন ছিল ফারিয়ার নীরবতা। সে কথা বলতো না, শুধু দেখতো। একদিন সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি শুরু হলো। সিরাজ তখনও বাইরে দাঁড়িয়ে, ভিজে যাচ্ছে পুরো শরীর। রাফি দৌড়ে এসে বলল, আপনি ভেতরে আসবেন না? সিরাজ মাথা নাড়ল, না, আমি ঠিক আছি। ওপরে বারান্দায় দাঁড়িয়ে ফারিয়া দেখছিল। তার বুকটা অস্থির হয়ে উঠল। মনে হচ্ছিল, এই মানুষটা কি সত্যি বদলাচ্ছে? ঠিক তখনই রাশেদ সাহেব এসে দাঁড়ালেন পাশে। দেখছিস তো? ফারিয়া চুপ করে রইল। মানুষ বদলাতে পারে মা, যদি সত্যিই চায়, কিন্তু আবার ভাঙতেও সময় লাগে না। ফারিয়া নিচু গলায় বলল, আমি আর ভাঙতে চাই না আব্বু। রাতের দিকে সিরাজ বাড়ি ফিরল না। গেটের বাড়ি একটা ছোট চেয়ারে বসে রইল। ঠান্ডা হাওয়া, বৃষ্টি থেমে গেছে, কিন্তু তার শরীর কাঁপছে। ফারিয়া হঠাৎ নিচে নেমে এলো। সিরাজ তাকে দেখে উঠে দাঁড়ালো। দুজন মুখোমুখি, দীর্ঘ নীরবতা। শেষে ফারিয়া বলল, আপনি কেন এত করছেন? সিরাজ খুব আস্তে বলল, কারণ আমি বুঝেছি, তোমাকে হারালে আমি নিজেকেও হারিয়ে ফেলব। ফারিয়া চোখ নামিয়ে নিল। বিশ্বাস একদিনে আসে না সিরাজ, আমি জানি। আমি শুধু অপেক্ষা করব। ফারিয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, যদি আবার কষ্ট দেন? সিরাজ সঙ্গে সঙ্গে বলল, তাহলে আমি নিজেকে ক্ষমা করব না। এবার ফারিয়া আর কিছু বলল না, শুধু ধীরে ধীরে ঘরে ফিরে গেল। কিন্তু তার চোখে আজ প্রথমবার দ্বিধা ছিল, রাগের না, অবিশ্বাসেরও না, বরং এক অদ্ভুত নরম ভাবের। পরদিন সকালটা ছিল একটু অন্যরকম। ফারিয়া বারান্দায় দাঁড়িয়েছিল। রাতের বৃষ্টি শেষে আকাশটা পরিষ্কার, কিন্তু তার ভেতরটা এখনো মেঘে ঢাকা। নিচে সিরাজ নেই। এই প্রথম কয়েকদিন পর তাকে গেটের বাইরে দেখা যাচ্ছে না। ফারিয়া ভ্রুকুচকে তাকালো। হঠাৎ রাফি দৌড়ে এসে বলল, আপু, সিরাজ ভাইয়া আজ আসেনি, ফোনও ধরছে না। ফারিয়ার বুকটা অদ্ভুতভাবে কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলে বলল, ওর ব্যাপার আমাকে কেন বলছিস? তবুও সারাদিন তার মন অস্থির রইল। সন্ধ্যার দিকে রাশেদ সাহেব বাইরে থেকে ফিরে এলেন। তার মুখ গম্ভীর। ফারিয়া, একটা কথা বলি। ফারিয়া তাকালো। সিরাজ হাসপাতালে ভর্তি। ফারিয়ার হাত থেকে গ্লাস পড়ে গেল। কি হয়েছে ওর? রাশেদ সাহেব ধীরে বললেন, গতকাল সারা রাত বাইরে ভিজেছিল, জ্বর, নিউমোনিয়া, অবস্থা ভালো না। ফারিয়ার চোখ ছলছল করে উঠল, কিন্তু সে দ্রুত মুখ শক্ত করল। ও নিজের ইচ্ছাই করেছে। তবুও সেই রাতে ফারিয়া ঘুমাতে পারল না। পরদিন সকালে সে আর নিজেকে আটকে রাখতে পারল না। হাসপাতালে পৌঁছে সে দেখল সিরাজ বিছানায় শুয়ে আছে, চোখ বন্ধ, মুখ ফ্যাকাশে, হাতে স্যালাইন। এই মানুষটা কি সত্যি সেই সিরাজ, যে একদিন রাগের মাথায় সব ভেঙে দিয়েছিল?
ফারিয়া ধীরে ধীরে কাছে গেল। হঠাৎ সিরাজ চোখ খুলল। দুজনের চোখে চোখ পড়ল। সিরাজ দুর্বল গলায় বলল, তুমি এসেছ? ফারিয়া কিছু বলল না। সিরাজ ধীরেই বলল, আমি ভেবেছিলাম আমি যদি একদিন চলে যাই তুমি হয়তো একটু হলেও কষ্ট পাবে। ফারিয়া চোখ নামিয়ে নিল। নাটক করতে আসিনি আমি। সিরাজ হালকা হাসল। জানি তুমি কখনো নাটক করো না। চুপচাপ কিছুক্ষণ। তারপর সিরাজ বলল, আমি বদলাতে পারছি না শুধু কথা দিয়ে, তাই হয়তো আল্লাহ আমাকে থামিয়ে দিলেন। ফারিয়া চোখ মুছল। নিজের জীবন নিয়ে খেলা করবেন না। আমি খেলিনি, আমি শিখছি। একথায় ফারিয়ার বুক কেঁপে উঠল। হাসপাতাল থেকে বেরিয়ে ফারিয়া চুপচাপ বাড়ি ফিরে এলো। কিন্তু সে আগের মতো নেই। তার ভেতরের কঠোরতা একটু নরম হয়েছে। রাতে সে ছাদে উঠে দাঁড়ালো। হঠাৎ পিছনে পায়ের শব্দ। সিরাজ। এই প্রথম হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সে আবার এসেছে। দুজন মুখোমুখি। সিরাজ ধীরে বলল, আমি তোমার কাছ থেকে আর কিছু চাই না, শুধু সত্যটা জানতে চাই। ফারিয়া তাকালো। কোন সত্য? তুমি কি এখন আমাকে ঘৃণা করো? এই প্রশ্নে ফারিয়া থেমে গেল। দীর্ঘ নীরবতা। তারপর বলল, ঘৃণা করতে পারলে এত কষ্ট হতো না সিরাজ। সিরাজের চোখ ভিজে উঠল। তাহলে তুমি কি অনুভব করো? ফারিয়া উত্তর দিল না। তার চোখ ছাদের অন্ধকারে হারিয়ে গেল। দিনগুলো আবার চলতে শুরু করলো। কিন্তু এবার সম্পর্কটা আর আগের মতো নেই। না সম্পূর্ণ দূরত্ব, না সম্পূর্ণ কাছাকাছি। একটা অদ্ভুত মাঝামাঝি জায়গা। সিরাজ প্রতিদিন আসে না, কিন্তু এলেও আর জোর করে কিছু বলে না। ফারিয়া আগের মতো দরজা বন্ধ করে দেয় না, কিন্তু খুব কাছে আসতেও দেয় না। একদিন রাশেদ সাহেব ফারিয়াকে বললেন, তুমি কি সিদ্ধান্ত নিয়েছ? ফারিয়া দীর্ঘশ্বাস ফেলল। আমি নিশ্চিত না আব্বু। বিশ্বাস কি সত্যি ফিরতে পারে? রাশেদ সাহেব ধীরে বললেন, ফিরতে পারে, কিন্তু সময় লাগে, আর দুজনের ইচ্ছা লাগে। সে সন্ধ্যায় সিরাজ একটি চিঠি রেখে গেল। চিঠিতে লেখা ছিল, আমি তোমাকে হারানোর ভয় থেকে বদলাতে চাইনি। আমি বদলাতে চাই কারণ আমি বুঝেছি ভালোবাসা মানে কষ্ট দেওয়া না। আমি অপেক্ষা করব যতদিন তুমি চাও। ফারিয়া চিঠিটা পড়ে অনেকক্ষণ চুপ করে রইল। তার চোখে এবার কান্না নেই, শুধু গভীর চিন্তা। 6 মাস পর একটা নতুন সকাল। ফারিয়া এখন আগের মতো ভাঙা নয়। সে ধীরে ধীরে নিজের জীবন গুছিয়ে নিচ্ছে। একদিন সকালে দরজায় কড়া নাড়া পড়ল। সে দরজা খুলতে দেখল সিরাজ। হাতে একটা ছোট ফুলের তোড়া। চোখে আগের সেই অস্থিরতা নেই, শান্তি আছে। সিরাজ ধীরে বলল, আজ আমি কিছু চাইতে আসিনি, শুধু দেখা করতে এসেছি। ফারিয়া চুপ করে তাকিয়ে রইল। সিরাজ আবার বলল, তুমি যদি কখনো আমাকে ক্ষমা করতে পারো, আমি অপেক্ষা করব। আর যদি না পারো, আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করব। ফারিয়া দীর্ঘক্ষণ তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, আমি তোমাকে ঘৃণা করি না সিরাজ, কিন্তু আমি ভয় পাই। সিরাজ মাথা নাড়ল। ভয়টাই স্বাভাবিক। আমি সেটা মুছে দিতে চাই না, শুধু পাশে থাকতে চাই। ফারিয়া চোখ বন্ধ করল। দীর্ঘ নীরবতা। তারপর খুব আস্তে বলল, শুরু করা যায়, তবে আগের মতো না, নতুন করে, ধীরে ধীরে। সিরাজের চোখ ভিজে উঠল। আমি রাজি। বাতাসের হালকা আলো। দুইজন দাঁড়িয়ে আছে। না পুরোপুরি একসাথে, না পুরোপুরি আলাদা, শুধু নতুন করে শুরু করার এক নীরব প্রতিশ্রুতি নিয়ে। সমাপ্ত।